আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আমরা এক পরিবার কেউ কারো সহ্য হব না, ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান তারেক রহমান। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া সেই শাহজাহান ওমর গ্রেফতার। বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে আইন উপদেষ্টা। আজ সশস্ত্র বাহিনী দিবস। ভুটানে রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক। শুক্রবার ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। অটোরিকশা চালকদের অবরোধে রাজধানী জুড়ে তীব্র যানজট। ধামরাইয়ে বাস ট্রাক সংঘর্ষে নিহত 4, আহত 20। পঞ্চগড়ে তাপমাত্রা নামল 14 ডিগ্রিতে। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। সৌদি যুবরাজের কেলেঙ্কারি ফাঁস। এবং র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে দিল আইসিসি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারের মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, তবে আমরা কেউ কারো সহ্য হব না। আজ বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা শের-ই-বাংলার আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, আমরা সবাই একই পরিবারের সদস্য, কেউ কারো উপরে না, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। ডক্টর ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো। আমাদের পররাষ্ট্র নীতি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য ও শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। বুধবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এই কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। এদিনে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করি এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংগি এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। জানা গেছে, হামলার পর তিনি রাজপুরে নিজের বাসভবনে অবস্থান নিলে সেখান থেকে তাকে হেফাজতে নেয়া থানা পুলিশ। এ বিষয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, সাবেক এমপি শাহজাহান ওমরকে থানা হেফাজতে নেওয়া হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। এর আগে বুধবার সন্ধ্যা শাহজাহান ওমরের গোডাউন ঘাট এলাকার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের ইটপাট কেটে বাড়ির বাইরের অংশের 3টি কাঁচের গ্লাস ভেঙে যায়। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। 1971 সালের 21 নভেম্বর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করেন। সম্মিলিত এই অভিযানের কারণে পাকিস্তানি শত্রু বাহিনীকে প্রতিহত করে মুক্তির দিকে অগ্রসর হতে থাকে। 3 বাহিনীর সম্মিলিত আক্রমণ বিজয়কে ত্বরান্বিত করে।
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে অবিস্মরণীয় করে রাখতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। এবারে দিবসটির গভীর তাৎপর্য রয়েছে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অনন্য। ছাত্র জনতার এই আন্দোলনে সশস্ত্র বাহিনীর সমর্থন না দিলে ইতিহাস অন্যরকম হতে পারত। আজ বৃহস্পতিবার যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। দেশের সব সেনাবাহিনী, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। ভুটানের রাষ্ট্রদূত রিন সেন কুয়েনসিলের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরিয়ার কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের সহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ক্যালিফে রডরিগেজ এবং দেশটির ডিপার্টমেন্ট অব লেবার বিভাগের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়েরি 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। শুক্রবার তারা ঢাকায় আসবেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পক্ষে এটি বিশেষ প্রতিনিধির শেষ ঢাকা সফর হবে। ওয়াশিংটন স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রডরিগেজ ও লির ঢাকা সফরের তথ্য জানানো হয়েছে। ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন, ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। তীব্র যানজট ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, টেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। ঢাকার ধামরাইয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 শ্রমিক। বুধবার রাতে ধামরাইয়ের কাওয়ালিপাড়া কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিক বেড়ি বাস গাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 নারী ও 1 পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত 20 জন। হেমন্ত শেষ হওয়ার আগেই দাপট দেখাতে শুরু করেছে শীত। হিমালয়ের কন্যাখ্যাত জেলা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রিতে। উত্তরের এই জেলাটি হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চলে অবস্থান হওয়ায় পাহাড় থেকে প্রবাহিত হিম বাতাস বাড়ছে শীতের প্রকোপ। বৃহস্পতিবার ভোর 6টায় এই জেলায় 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই তথ্য জানিয়েছে পঞ্চগড়ের প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুইন্স ল্যাবের বিতর্কিত কারমাইকেল কয়লা খনির পেছনে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে বহু বিলিয়ন ডলারের জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকান কর্তৃপক্ষ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ভাগ্নে সাগর আদানি এবং 6 সহযোগীর বিরুদ্ধে ভারতীয় সরকারি কর্মকর্তাদের 265 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঘুষ দেওয়ার অভিযোগ করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কৌশলীরা আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ উঠেছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আরো এক গুরুতর অভিযোগ ও কেলেঙ্কারি ফাঁস হয়েছে। বুধবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতি বুধবার দল ও খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করে থাকে। ব্যতিক্রম কিছু না ঘটলে বা বড় কোনো টুর্নামেন্ট চলমান না থাকলে সপ্তাহের নির্দিষ্ট এই দিনটিতে র্যাঙ্কিং হালনাগাদ করা হয়। নিয়ম অনুযায়ী এই বুধবারেও র্যাঙ্কিং হালনাগাদ করেছে সংস্থাটি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো র্যাঙ্কিং ধারাবাহিকতা ছিল সাকিব আল হাসানেরও। আলাদাভাবে ব্যাটিং, বোলিং এ যে ক্রিকেটাররাই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র্যাঙ্কিং এ শীর্ষেই থাকতো সাকিব আল হাসানের নাম। তাও 2-4 সপ্তাহ বা 4-6 মাস নয়, বছরের পর বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানটা ছিল এই অলরাউন্ডারের জন্য বরাদ্দ। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।